আপনি কি কখনো কল্পনা করেছেন এমন এক পৃথিবী যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে সাগরের মাঝে, দুর্গম পাহাড়ের চূড়ায় বা জনমানবহীন মরুভূমিতেও? এখন আর এটা কল্পনা নয়, বাস্তবতা। ইলন মাস্কের স্টারলিংক ঠিক এমন এক প্রযুক্তি যা ইন্টারনেট বিপ্লবে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। অদেখা দিগন্তের এই পর্বে জানব স্টারলিংক কিভাবে কাজ করে, এর খরচ কেমন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভূমিকা কি। স্টারলিংক হচ্ছে স্পেসএক্স কর্তৃক নির্মিত একটি বিপ্লবী স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি। পুরো বিশ্বকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। প্রথাগত ফাইবার অপটিক কেবল বা মোবাইল টাওয়ারের পরিবর্তে স্টারলিংকের স্যাটেলাইটগুলো সরাসরি ব্যবহারকারী বাসায় থাকা একটি বিশেষ অ্যান্টেনার মাধ্যমে সংযোগ দেয়। এই স্যাটেলাইটগুলো একে অপরের সাথে লেজার সংকেত ব্যবহার করে সংযোগ স্থাপন করে, ফলে ডাটা আদান প্রদান হয় আলোর গতিতে। এর মানে হচ্ছে সাধারণ ব্রডব্যান্ডের চেয়ে কম ল্যাটেন্সি, বেশি গতি এবং আরও স্থিতিশীল সংযোগ। ল্যাটেন্সি মানে হলো একটি ডাটা এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছাতে যত সময় নেয়। সহজ করে বললে, আপনি যখন অনলাইনে কিছু ক্লিক করেন আর সেটি আপনার স্ক্রিনে লোড হতে কিছু সময় নেয়, এটাই হচ্ছে ল্যাটেন্সি। সম্প্রতি বাংলাদেশের উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইলন মাস্ক একজন বিশ্বখ্যাত উদ্যোক্তা এবং প্রযুক্তি উদ্ভাবক। টেসলা, স্পেসএক্স, নিউরালিংক এবং দ্য বোরিং কোম্পানির মতো বিপ্লবী প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা বা প্রধান ব্যক্তি। তিনি মহাকাশ গবেষণা, ইলেকট্রিক গাড়ি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কাজ করছেন। স্টারলিংক ব্যবহারের জন্য গ্রাহককে প্রথমে $599 দিয়ে একটি কিট কিনতে হয়, যেখানে থাকবে স্যাটেলাইট অ্যান্টেনা, রাউটার এবং কেবল। সাবস্ক্রিপশন ফি হিসেবে প্রতি মাসে সাধারণ ব্যবহারকারীদের জন্য $110, ব্যবসার জন্য $500, যে কোনো জায়গায় ব্যবহারের জন্য $135 এবং জাহাজ বা সমুদ্র যাত্রার জন্য $5000 করে দিতে হয়। কিন্তু সমস্যা হলো, উন্নয়নশীল দেশের জন্য এই খরচ অনেক বেশি। তাই প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এটা কতটা বাস্তবসম্মত? যুক্তরাষ্ট্রের মতো দেশে এটি সাশ্রয়ী হতে পারে, কিন্তু বাংলাদেশে গড়ে একজন গ্রাহকের মাসিক ইন্টারনেট খরচ এর চেয়ে অনেক কম। তাই বাংলাদেশে এটি সফল করতে হলে সরকারি উদ্যোগ বা কোনো বাণিজ্যিক অংশীদারিত্ব দরকার হবে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনও উচ্চগতির ইন্টারনেট সেবা নেই। নদী ভাঙ্গনের কারণে মোবাইল টাওয়ার বসানো কঠিন, আর ব্রডব্যান্ড পৌঁছানো প্রায় অসম্ভব। যদি স্টারলিংক বাংলাদেশে আসে, তাহলে পাহাড়ি এলাকা, দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের মানুষও অনায়াসে উচ্চগতির ইন্টারনেট পাবে। তবে এই খরচ কমিয়ে আনতে সরকারি বা বাণিজ্যিক পার্টনারশিপ দরকার হবে। এছাড়াও বাংলাদেশের মোবাইল অপারেটরদের জন্য স্টারলিংক ওয়াইফাই আসা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। এটি উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে, যা মোবাইল অপারেটরদের ব্যবসায়িক মডেলকে প্রভাবিত করতে পারে। স্টারলিংক ইতিমধ্যে 60টির বেশি দেশে চালু হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া সহ আর অনেক দেশ এই সেবাটি ব্যবহার করছে। কিছু দেশ স্টারলিংকের অনুমতি দেয়নি, যেমন চীন এবং রাশিয়া, কারণ তারা মনে করে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বৈশ্বিক বাজারে স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী রয়েছে আরও বড় বড় কোম্পানি, যেমন ওয়ানওয়েভ, যুক্তরাজ্যের একটি কোম্পানি, যারা এইরকম স্যাটেলাইট ইন্টারনেট দিচ্ছে। কুইপার, যা আমাজনের নতুন স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প। টেলিস্যাট, এটি কানাডার একটি কোম্পানি যা একই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে স্টারলিংকের স্যাটেলাইট সংখ্যা বেশি হওয়ায় তাদের সেবা এখনও সবার চেয়ে এগিয়ে। স্টারলিংকের কারণে জ্যোতির্বিজ্ঞানীরা সমস্যায় পড়ছেন, কারণ স্যাটেলাইটগুলো মহাকাশের দৃশ্য বাধাগ্রস্ত করছে। এছাড়া মহাকাশে স্পেস জাঙ্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে। বাংলাদেশে স্টারলিংকের ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত ও জনগণের চাহিদার উপর। সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করা গেলে এটি দেশের ডিজিটাল উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।